পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ৫ ও ৬। মুখ দিয়ে নখ কামড়াচ্ছে আর অস্থির ভঙ্গিমায় পায়চারি করে যাচ্ছে বসন্ত। যেই শর্ত আম্রপালি দিয়েছে সেটা যে কিভাবে পূরণ করবে মাথায় কাজ করছে না। হঠাৎ চ্যাট জিপিটি বাবাজির কথা স্মরণ আসতেই চকচক করে ওঠে মুখ চোখ। তড়িঘড়ি বেডের উপর পড়ে থাকা ফোন হাতে নিয়ে চলে যায় চ্যাটজিপিটির চরণে, মেসেজ টাইপ করে। জিএফ রাগ করলে তার রাগ ভাঙানোর উপায়। মেসেজ পাঠাতে দেরি, কিন্তু চ্যাটজিপিটি বাবাজির উপায় বলতে দেরি হয় না। উপায়গুলোর মধ্যে একটা ফুল দিতে পারেন। এই উপায় দেখেই বসন্তের মনে পড়ে যায় এক ভয়াবহ ফ্ল্যাশব্যাক। ৩ মাস ধরে পিছনে ঘুরেছে আম্রপালির, পরে ৩ মাস পরে সাহস করে একগুচ্ছ লাল গোলাপ কিনে প্রপোজ করে। থাপ্পড় দিয়ে রিজেক্ট করে দিয়েছিল। রিজেক্টটা যদি এমনি করতো তাহলেও হতো। রিজেক্ট করার কারণ ছিল বসন্ত ফুল দিয়ে কেন প্রপোজ করেছে। ভাবা যায় তার ৩ দিন পর কি মনে করে যেন আম নিয়ে গিয়েছিল। তখন গিয়ে বসন্তের প্রপোজ একসেপ্ট করে। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসতেই বসন্তের মাথায় খেলে যায় এক চমৎকার বুদ্ধি। দৌড় লাগায় ছাদের দিকে। সেখানে তার মেজো চাচি মানে পৌষের মায়ের হরেক রকমের গাছ আছে। বাসায় থাকার দরুন বর্ষার ছাদে ছাদ বাগান করেছে। হাঁস মুরগিও পালে সে। সেই ছাদ বাগান থেকে ১২ মাসে এক আম গাছে আম দেখতে পাই। ব্যাস ওটাকেই পেরে পকেটে পড়ে। এই আম দিয়ে না হয় আম্রপালির রাং ভাঙাতে পারবে, কিন্তু তার বাবার ওই বুইড়া খাটাস তো ওকে ঢুকতেই দিবে না। না, কিছু একটা করতে হবে। মনোভাব স্থির করে বসন্ত চলল। উদ্দেশ্য জিএফ এর রাগ ভাঙানো। সাইকেলে করে দু ভাই কোথা থেকে জানি বাড়ি ফিরছে। সাইকেলটা হেমন্তের, কিন্তু এখন চালাচ্ছে পার্বণ। পিছনে তাকে ধরে বসে আছে হেমন্ত। পার্বণ আর হেমন্তকে দেখলেই যে কেউ বলে দিতে পারবে এরা দুজন ভাই। মাঝে মাঝে তো যমজ বলে দেয়। পার্বণের বাড়ির সব মানুষই লম্বা। পার্বণদের দেখলে কেউ ওদের বয়স আন্দাজ করতে পারবে না। উপরন্তু পার্বণ আর হেমন্ত দুজনেই শ্যামগরনের, মুখের আদলও অনেকটাই এক। শুধু হেমন্ত পার্বণের থেকে কিছুটা খাটো, একদম অল্প। হেমন্ত আর বসন্ত যমজ হলেও তাদের দেখে কেউ বলবে না, শুধু জন্মলগ্নটাই এক। এছাড়া বাদবাকি সব ভিন্ন। বসন্ত হচ্ছে তার নামের মতো সুন্দর, একদম ফর্সা। তাদের বাড়ির সবচেয়ে সুন্দর গায়ের রংটি তার। অন্যদিকে হেমন্ত শ্যামবর্ণ। বাকি যদি পৌষ আর চৈত্রকে মেয়ে হিসেবে গায়ের রং ধরা হয়, তারাও বসন্তের নিকট যেতে পারে না। তারা অ্যাভারেজে আছে, যতটুকু দরকার ততটুকু। ব্যক্তিত্বের দিক দিয়ে দেখতে গেলে দুই ভাইয়ের বিস্তর ফারাক। হেমন্ত বয়সের তুলনায় ম্যাচিওর, প্রয়োজন ছাড়া কথা বলে না। অপরদিকে বসন্ত তার উল্টো। তার কথা বলতে প্রয়োজনের দরকার পড়ে না, টপিক হলেই হলো। টপিক না থাকলেও সে টপিক বানিয়ে ফেলবে। সাইকেলের সামনেই তুষার নামক যুবকটি আসতে ব্রেক কষে পার্বণ। তুষার পার্বণদের এলাকারই লোক, তাদের সিনিয়র, ভার্সিটিতে পড়ে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। এভাবে সামলে আসলেন যে? কাজ ছিল? কি কাজ? পার্বণের কথায় খুশিতে গদগদ হয়ে তুষার বলে, তুমি তো পৌষের ভাই তাই না? পার্বণের কাছে কেমন জানি লাগলো, কেমন শুনতে ভালো লাগলো না বোন কথাটি। তবুও জোরপূর্বক হাসি টেনে মুখে বলল, কেন, কিছু বলবেন? হ্যাঁ। কথা শেষ হতেই হাতে থাকা শপিং ব্যাগটা বাড়িয়ে দিল পার্বণের দিকে। বুড়ো কুঁচকে কিছুক্ষণ ব্যাগটার দিকে, আবার কিছুক্ষণ লজ্জামাখা তুষারের মুখের দিকে তাকালো পার্বণ। ইশারায় জানতে চাইল। তুষার জানায় এতে নাকি পৌষের জন্য গিফট আছে। ব্যাস, আর কিছু শুনল না পার্বণ। জল শক্ত করে প্যাডেল দিয়ে সাইকেলটা তুষারের সামনে থেকে সা করে চালিয়ে গেল। পিছনে রেখে গেল একটা বৃহৎ আকারের হা করা মুখ আর সামনে বাড়িয়ে রাখা শপিং ব্যাগ। সবকিছুকে উপেক্ষা করে জোরে গতিতে সাইকেল চালাতে লাগলো। এত শক্ত করে হ্যান্ডেল চেপে ধরে যে পার্বণের হাতের ভেন্সগুলো স্পষ্ট হয়ে ওঠে। সাহস কত বড়, জিএফ এর গিফট পাঠানোর জন্য পার্বণকেই ধরেছে। আর পৌষও ওর আজ হচ্ছে। প্রেম করছে প্রেম। সব ছোটা ব্যাস পার্বণ। সবেমাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে পৌষ। গায়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা, গায়ে ওড়না নেই। বাইরে এসে পড়বে বলে নেয়নি। গালে দু একটা চুলও লেপ্টে আছে, যা তোয়ালের ফাঁক গলে বেরিয়ে এসেছে। কামিজের গলার কাজটাও ভিজা, পিঠের দিকেও ভিজে আছে। সতেজ, স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে পৌষকে এক কথায়। তখনই হাঁক ডাক পারতে পারতে পৌষের রুমে এসে উপস্থিত হয় পার্বণ। যতটা রাগ নিয়ে রুমে এসেছিল, ভেতরের দৃশ্য দেখে যেন স্তব্ধ হয়ে গেল। রাগ ঠাক সব গায়েব হয়ে গেল। এদিকে পৌষের পা মনে হচ্ছে সুপারগুলো দিয়ে আটকে গেছে, নড়তেও পারছে না। কেন, কেন সব সময় পৌষের সাথে এমন হয়? অন্যদিকে পার্বণ একদৃষ্টিতে তাকিয়ে আছে পৌষের দিকে। তার চোখে খেলা করছে মুগ্ধতা, নেশা। সে পৌষের সত্তাটার মেয়েলি ভাঁজগুলো স্ক্যান করছে।
চোখ দিয়ে গিলে খাচ্ছে ওর আকর্ষণীয় শরীরটা, যা পানির সন্নিকটে অত্যন্ত কামুকীয় লাগছে। পার্বণের রূপ ঘোর লাগা দৃষ্টি দেখে কেঁপে উঠল পোষ। ঘাবড়ে গেল, হালকা ঢোক গিলে ডাকতে লাগলো, পার্বণ। হুম। পার্বণের গলার স্বরটাও অচেনা ঠেকছে পৌষের নিকট। কি বলবে আর কিছু খুঁজে পাচ্ছে না। এতটাই অস্বস্তি লাগছে যে ভুলে গেছে ওনার কথা। মনে পড়তেই যেই না নিতে যাবে তার আগেই পার্বণ এসে চেপে ধরল। এদিকে পার্বণের হুঁশ ফেরে, মনে পড়ে যায় তুষারের কথা। ঠান্ডা হওয়া মাথায় পুনরায় আগুন জ্বলে ওঠে। পৌষের কিছু বুঝে ওঠার আগেই পৌষের হাত দুটো পিঠ মোড়া করে ধরে পার্বণ। হাতের চাপে কবজিরা লাল হয়ে গেছে পৌষের। ব্যথায় কোকিয়ে উঠলেও পার্বণ তাকে ছাড়ে না। উল্টো টান দিয়ে পোষকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয় পার্বণ। রাগত স্বরে বলে, প্রেম করছিস প্রেম? এত শক্ত করে চেপে ধরায় একে তো ব্যথা পাচ্ছিল, তার উপর পার্বণের উদ্ভট কথা শুনে মাথা এবার বিগড়ে যায় পৌষের। তেজি গলায় জবাব দেয়, তোর সমস্যা? আর কিছু বলতে পারে না পোষ। পার্বণ তার টমাটে ওষ্ঠজোড়া চেপে ধরে পৌষের নরম কোমল ওষ্ঠের ওপর। দলামথিত করতে লাগে পৌষের অধর। চুম্বনের রূপ এক পর্যায়ে কামড়ে পরিণত হলেও পার্বণের পৌষের ওষ্ঠ ছাড়ে না। এদিকে পৌষের ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু পার্বণের কোনো খেয়াল নেই। সে তার সমস্ত রাগ জেদ পৌষের ওষ্ঠের উপর দিয়ে উঠাচ্ছে। এক সময় মুখে নোনতা স্বাদ অনুভূত হলে ঠোঁট ছেড়ে দেয় পার্বণ। কোমরে হাত রেখে হাঁপাতে লাগে পার্বণ, আর নিজের বুকে হাত রেখে হাঁপাচ্ছে পৌষ। পৌষের দিকে তাকাতেই ওর ঠেটে লেগে থাকা রক্তের বিন্দুগুলো যেন পার্বণকে আরো কাছে টানছে। এক চিলতে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে পার্বণ পৌষের দিকে এগিয়ে গেলে তৎক্ষণাৎ ভয়ে দুপা পিছিয়ে যায় পৌষ। সেসব দেখে ভারী মজা পায় পার্বণ। খড়খড়ে আঙুলটা দিয়ে পৌষের ঠোঁটের চারিদিকে স্লাইড করে। হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে, আবারও দূরত্ব ঘুচিয়ে কাছে টেনে আনে পার্বণ। বৃদ্ধা আঙুল দিয়ে পৌষের গালের কিনারা স্লাইড করতে লাগে এবার। অগ্রিম বার্তা ছাড়াই পুনরায় নিষ্পুরশালী ঠোঁটের ভাঁজে দখল করে নেয় পৌষের মেয়েলি ঠোঁট। জিহ্বা দিয়ে লেহন করে পৌষের ঠোঁটের ভাঁজে থাকা রক্তগুলো গায়েব করার চেষ্টায় আছে পার্বণ। এবারে সফটলি কিন্তু খুব উগ্র আর বেপরোয়াভাবে কিস করতে লাগে পার্বণ। পার্বণের ওষ্ঠচুম্বনের উন্মাদনা বেড়েই যাচ্ছে। আর বেচারি পোষ তার সাথে না পারছে তাল মেলাতে, না পারছে পার্বণকে সরাতে। চৈত্রের রুমে বসে লুডো খেলছে পার্বণ। চৈত্র, হেমন্ত ও বসন্ত তখনই আগমন ঘটে পৌষে। নিজের দান দিতে দিতে পৌষের দিকে একবার তাকে চৈত্র শুধায়, কি রে, কিছু লাগবে? হ্যাঁ, লাগতো। একটু অস্বস্তি হচ্ছে পৌষের, যা পার্বণকে দেখে আরো বেশি হচ্ছে। বারবার সেই চুম্বনের দৃশ্য মনে পড়ে যাচ্ছে, আর কেমন গুটিয়ে যাচ্ছে পৌষ। এদিকে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে আছে পার্বণ। মনে হচ্ছে যেন কিছুই হয়নি, সবকিছু একদম স্বাভাবিক। একটু আগে যে তাণ্ডব ঘটিয়ে এসেছে তাকেও পার্বণের মুখ দেখে বলতে পারবে, হুম, মোটেই না। মনে মনে একগাদা গালি দিচ্ছে পৌষ পার্বণকে, কিন্তু পার্বণ শান্ত, একবারের জন্য পৌষের দিকে তাকাচ্ছে না। পৌষ কিছুক্ষণ পর পর পার্বণের দিকে তাকাচ্ছে আর হাঁসফাঁস করছে। ওর এই অবস্থা দেখে কপাল কুঁচকে গেল চোটের। জিজ্ঞেস করলো, কি রে, বললি না? আর এরকম অস্বাভাবিক আচরণ করছিস কেন? চোটের হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেল পোষ। আমতা আমতা করে জানালো, তোমার কাছে মলম আছে না? হ্যাঁ আছে, কিন্তু কি করবি তুই মলম দিয়ে? ছক্কা মারতে মারতে পোষের কথা জবাব দিল চৈত্র, ওই আসলে আমার ঠোঁটটা। এত আমতা আমতা করছিস কেন তুই? আর তোর ঠোঁটে কি হয়েছে? কথাটা বলতে বলতে পোষের ঠোঁটের দিকে তাকালে আটকে ওঠে চৈত্র। চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তোর ঠোঁটের এহেন করুণ দশা কেমন করে হলো? এত ফুলে গেল কিভাবে? মৌমাছি কামড়েছে। পার্বণের দিকে আর চোখে তাকিয়ে কথাটা বলল পোষ। এই এতক্ষণ পর পার্বণের হাতটা থামলো। ললাটে ভাঁজ ফেলে পৌষের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। পৌষের দিকে তাকিয়ে কি বুঝলো কে জানে। নিম্ন ওষ্ঠ কামড়ে মিটিমিটি হেসে আবারও নিজ কাজে মনোনিবেশ করলো পার্বণ। সেভাবেই রসিকতা করে বলতে লাগলো, মধু থাকলে মৌমাছি তো কামড়াবেই। পুষ্পছায়া ডাইনিং টেবিলে বসে মাথা নিচু করে চুপচাপ খাবার খাচ্ছে বনচাপা আর কালো মেঘ। আজকে ওদের বাবা গন্ধরাজের কাজ থাকায় তিনিও বাড়িতে আছেন। ফুরফুরে মেজাজে ডাইনিং এর দৃশ্য দেখে এসে থমকালো। গন্ধরাজ টেবিলে চেয়ার টেনে বসতে বসতে ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা এভাবে মাথা নিচু করে রেখেছো কেন? কথা বলতে বলতে ভাতের প্লেট নিয়ে ভাত বাড়তে লাগলেন। অতপর যেই না তরকারির ঢাকনা তুলে তরকারি কি রান্না করেছে দেখলেন, অমনি চোখ মুখ কুঁচকে গেল। করলা ভাজি, মূলা ভাজি, পালং শাক রান্না আর গুঁড়া মাছের চচ্চড়ি, সাথে সিম, আলু, ফুলকপি, গাজর দিয়ে বানানো নিরামিষ তরকারি।
কোথায় ভাবলেন আজকে ছুটির দিন, আজকে একটু ভালো মন্দ রান্না খাবে, তা নাকি সব ঘাস পাতা ছাগলের খাবার। গন্ধরাজ ছেলে মেয়েকে জিজ্ঞেস করলেন, এসব কি? আর তোমাদের মা কোথায়? এসব কেন খাবার হলো? আজকেও এসব খাবো নাকি? কালো মেঘ নিজের মাথা উঁচিয়ে বাবার পানে তাকায়, থমথমে গলায় বলে, মা রান্নাঘরে, তাকে গিয়ে জিজ্ঞেস করো এসব কি। ছেলের গালে স্পষ্ট 5 আঙুলের ছাপ, সাথে সাদা আর সবুজ শাক সবজির কিছু অংশ। বোঝাই যাচ্ছে থাপ্পড় দেওয়া হয়েছে, আর যিনি থাপ্পড়টা দিয়েছেন তিনি রান্না করছিলেন। তবে গন্ধরাজ এসবে পাত্তা না দিয়ে ছুটল রান্নাঘরের দিকে। ঠাস করে একটা আওয়াজ হতেই চোখ বন্ধ করে ফেলে বনচাপা ও কালো মেঘ। বনচাপা ফিসফিস করে ভাইকে বলে ওঠে, ডোজ বাবাকেও দেয়া হয়েছে মনে হয়। তাদের কথার মাঝে সেখানে এসে উপস্থিত হয় গন্ধরাজ। ছেলেমেয়ের মতো নিজেও যা আছে তাই দিয়ে ভাত খেতে শুরু করে। তার নিজের গালেও থাপ্পড়ের ছাপ স্পষ্ট। গরম গরম থাপ্পড়টা রান্নাঘর থেকে বউয়ের হাতে খেয়ে এসেছে। মেয়েকে উদ্দেশ্য করে বলে, আগেই বলে দিতে পারতে আবহাওয়া গরম। মঞ্চাপা মাথা তুললে দেখা যায় তার গালেও সেম ছাপ। মানে বাপ ছেলে আর মেয়ে তিনজনে অপছন্দের খাবারের জন্য প্রতিবাদ করায় থাপ্পড় খেয়ে বসে আছে। অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে নিজ অসহায়ত্ব বুঝালো বনচাপা। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে বসন্ত, হাত পা রীতিমতো কাঁপছে তার। কখন না আবার প্যান্টটায় ভিজে যায়। বসন্তের ভাবনার মাঝেই দরজা খুলে বেরিয়ে আসেন বসন্তের বাক শ্বশুর হিমসাগর। গমগমে সুরে বসন্তকে দেখে প্রশ্ন ছুড়লেন। চোখে মুখে খেলা করছে বিরক্তি তার। কি চাই? আপনার মেয়েকে। মুখ ফসকে কথাটা বের করেই জিভে কামড় বসায় বসন্ত, শুধরে বলে, আপনাকে। আবারও তালগোল পাকে ভুল কথা বলে ফেলেছে বুঝতে এবার কপাল বরাবর একটা ইট দিয়ে বাড়ি মারতে ইচ্ছে করছে বসন্তের। কি চাই তোমার? হিমসাগরের প্রশ্ন শুনে এবারে মিনমিন করে বলে ওঠে, আচার। মানে? আচারের বাটিটা হিমসাগরের মুখের সামনে ধরে বসন্ত বলে, আচার এনেছি আপনার জন্য, আমের আচার। বসন্ত খুব ভালো করে জানে সবকিছু ফিরিয়ে দিতে পারলেও এই বেটা আম রিলেটেড কিছুই ফিরিয়ে দিতে পারবেন না। হলেও তাই, আমের আচার ফিরিয়ে তো দিলেনই না, সাথে বসন্তের বাড়ির ভেতর প্রবেশের বুদ্ধিতেও জল ঢেলে দিলেন। আমের আচারের বাটিটা থাবা মেরে নিয়ে বসন্তের মুখের ওপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিলেন। হিমসাগরের কাছে আহাম্মক বনে দাঁড়িয়ে রয় বসন্ত। বাংলা গালি ছুড়ে দরজায় লাথি মারতেই খট করে দরজাটা খুলে যায়। লাথি গিয়ে লাগে সোজা হিমসাগরের পায়ে। ব্যাস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হে হে হে, আঙ্কেল, আমি আপনাকে খুব ভালোবাসি, বলেই ক্যাবলাকান্তের মতো হাসতে থাকে বসন্ত ভ্যাবলা। পৌষের কথা মতো ভাদ্রকে ঘুরতে যাওয়ার জন্য রাজি করায় চৈত্র। বাড়ির সবাইও সম্মতি দেয়। এতে মহাখুশি পৌষ ঘুরতে যাবে, খুশি তো হবেই। আর পৌষ খুশি হবে তাতে ব্যাগরা দিবে না পার্বণ, তাও আবার হয় নাকি। শয়তানি হেসে জানায় সেও যাবে। ব্যাস, ঠুস করে পৌষের চেহারা চুপসে এইটুখানি হয়ে যায়, যা দেখে রীতিমতো ইবলিশের মতো হো হো করে হাসতে থাকে পার্বণ, যা একান্তই পৌষের উক্তি। হেমন্ত বসন্ত যেতে পারবে না, ওদের পরীক্ষা প্র্যাকটিক্যাল, সব মিলে ওদের আর যাওয়া হবে না। তাই এই সফরে যাবে পৌষ পার্বণ চৈত্র ভাদ্র। কক্সবাজার যাবে তারা। ব্যাকপ্যাক করতে ব্যস্ত পৌষ আর পার্বণ ওকে খোঁচাতে। তারা রাতের বেলা যাবে, রাতের বাস ভ্রমণও হয়ে যাবে, সাথে সকালের সূর্যোদয় দেখাও। বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠে সিটে বসা পর্যন্ত পৌষের হাত শক্ত করে ধরে রাখে পার্বণ। এক মুহূর্তের জন্য ছাড়ে না। ভিড়ভাট্টার মাঝে খুব সুন্দর করে আগলে নিয়ে হাঁটে পার্বণ। কারো সাথে সামান্য শরীরও ছুতে দেয় না। খুব যত্নের আর শক্তভাবে পৌষকে নিজের সাথে নিয়ে যায় পার্বণ। তখন পুরোটা সময় পৌষ এক নতুন পার্বণকে আবিষ্কার করে, যেই পার্বণ দায়িত্ব নিতে জানে। কেয়ারিং পার্বণকে পৌষ দেখে সিটে বসতেই সিট পাল্টানোর কথা বলতেই ধমকে ওঠে পার্বণ। চুপচাপ বসে থাক, বড় ভাই তার বউয়ের সাথে পার্সোনাল সময় কাটাবে, আর তুই গাধি তাদের মাঝে হাড্ডি হতে যাচ্ছিস। ধমক খেয়েই যে চুপ হয়েছে পৌষ তা পার্বণকে বুঝতে দিতে চাইল না, তাই বলল, ভাবিস না তুই ধমকেছিস বলে চুপ হয়েছি। আমি তো চুপ হয়েছি ভাই ভাবির মাঝে ডিস্টার্ব না হয় তাই। আড়ালে ঠোঁট টিপে হাসল পার্বণ, পোষের মতো করে বলল, না, এসব আবার ভাবতে আসে নাকি? আমি ভাবছি না। রাত যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে পার্বণের অস্থিরতা। হাত মুঠো করে তালু ঘষছে সে, নিজেকে দমিয়ে রাখতে তার সর্বোচ্চ প্রচেষ্টা। চোখ বুজে লম্বা শ্বাস টেনেও যখন দেখলো কোনো কাজ হচ্ছে না, ঠিক তখনই তড়া করে চোখ মেলে তাকালো নিজের কাঁধের দিকে। পোষ নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে, পার্বণের কাঁধে মাথা দিয়ে রেখেছে। কিছুটা কাত হয়ে যাওয়ার দরুন ঠোঁটটা ঠিক পার্বণের ঘাড়ে ঠেকেছে। ঠোঁটটা গোল হয়ে আছে, যা একপাশে মুখ চেপে থাকার কারণে ঠোঁটের ঠান্ডা স্পর্শ
পার্বণের গলায় লাগে, জায়গাটা ভিজে গেছে, সাথে নাক দিয়ে নিঃসৃত গরম নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে পার্বণের গলা ঘাড়ে। এতটুকু হলেও বুঝি হতো, কিন্তু না, সবচেয়ে ডেঞ্জারাস স্থানে পোষের হাত গিয়ে ঠেকেছে। পার্বণের দুই হাঁটুর উপরে, একদম তার সবচেয়ে দামি সম্পদটার উপর গিয়ে হাতটা পড়েছে। বাসের ঝাঁকুনিতে আমার হাতটা হেলছে দুলছেও, সব মিলিয়ে পার্বণ এখন পাগল প্রায়, অনুভূতির নিয়ন্ত্রণ হারানোর পথে। না, এভাবে আর থাকা যাচ্ছে না। এই মেয়েটা ওকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, একদম ছাই করে দিয়ে তবে শান্ত হবে বোধ হয়। অনেক হয়েছে নিজেকে নিয়ন্ত্রণ, আর নয়। নিয়ন্ত্রণের মাইরে বাপ করে পোষের ওপর ঝাঁপে পড়ে পার্বণ। রুক্ষ পুরুষালী হাতের সাহায্যে পোষের জল শক্ত করে চেপে ধরে নিকটে নিয়ে আসে পার্বণ। এরপরই দখল করে নেয় পোষের ঠোঁট দুটো। চোখ বুজে খুব আশ্লেষের সহিত পোষের ঠোঁটে সুধা পান করছে। উন্মত্ত হয়ে আরো একটু গভীরভাবে অধরে চাপ প্রয়োগ করলে ধরফরিয়ে ওঠে পোষ। চোখ খুলে যায় তার, মস্তিষ্ক এখনো সক্রিয় নয়, বড় বড় চোখে তাকিয়ে আছে সে। আর তার নরম অধর জোড়া দখল করে বসে আছে পার্বণ। কয়েক মুহূর্ত ব্যবধানে ঘটনা বুঝতে পারলে হাত দিয়ে পার্বণের গায়ে প্রহার করতে থাকে। থাপ্পড় কিল দিলেও তা পার্বণের শরীরে কিছুই হয় না, দূরে ঠেললেও 1 ইঞ্চিও নড়ে না পার্বণ। উল্টে ওর চাপ এবং ঘর্ষণ অধরে বাড়তে থাকে। চোখ বুজে মনের স্বাদ মিটিয়ে সে বসে ঠোঁট শুষে যাচ্ছে। আজ এই অধরের মিষ্টি মধুর রস বুঝি ও সব নিজের ভেতর টেনে নিতে চাইছে। পৌষের হাত বাধা দেওয়ায় ওর হাত দুটো নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। আস্তে আস্তে পোষকে নিজের উরুর ওপর উঠিয়ে ওকে নিজের সাথে চেপে ধরে পার্বণ। কি অব্যাহত রেখেই সে কাজ করছে, এক চুলও সে ছাড়ছে না। বাসের সব ঘুমিয়ে পড়েছে, বেশি মানুষ নেই, আর যারা আছেন তারাও ঘুমিয়ে পড়েছে। লাইট অফ করে দেওয়া হয়েছে। পৌষ আর পার্বণ বসেছিল ওই বাসের একদম লাস্ট সিটটাই। সিটটা পুরোটাই ফাঁকা, যেই তিনজন উঠেছিল তারাও নেমে পড়ায় সুবিধাই হয়েছে। ওদের সামনের 4 সিটও ফাঁকা থাকায় ওদের এই নিঃশ্বাসের আওয়াজ কেউ শুনতে পারছে না। দুর্ভাগ্যবশত নাকি সৌভাগ্যবশত, চৈত্র ও ভাদ্র ওর সিটটা পড়েছে সামনের দিকে, মানে পার্বণের জন্য সোনায় সোহাগা। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একাধারে ডিপলি কিস করে পোষের অধর ছেড়েছে পার্বণ, তাও তার তৃপ্তি হয়নি। পোষের নাকের সাথে নাক ঘষে, গালেও নাক ঘষে, ছোট ছোট চুমু খায়। পোষের গাল বোধহয় লাল হয়ে গেছে। ও পার্বণকে যত ঠেলছে, পার্বণ ওর পিছনে পিঠ বরাবর হাত দিয়ে তত ওকে নিজের সাথে চেপে ধরছে। আর পোষ গিয়ে ধাক্কা খাচ্ছে ওর বুকের সাথে, শরীরের সাথে মোছড়ামুছড়ি করতে করতে পোষ বলে, ছাড় আমায়, কি করছিস কি, এটা পাবলিক প্লেস। এবারে পোষকে পিছনের দিকে কিছুটা ঝুঁকিয়ে দিয়ে ওর কণ্ঠদেশে কিস করে নেশালো গলায় জবাব দিল পার্বণ, চেষ্টা করেছি, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি অসফল। নিয়ন্ত্রণ হারিয়ে মস্তিষ্ক লোপ পেয়েছে। যেখানে এতক্ষণ কিস করছিল সেখানে এখন দন্তের চাপ বসিয়ে দিলে পৌষের গলা হতে আ শব্দ বেরিয়ে আসে। ভারী শ্বাস পড়ছে দুজনের। পার্বণের হাতের বিচরণ ওর নিয়ন্ত্রণ হারিয়েছে। বেসামাল স্পর্শে ওকে নাজুক করে দিচ্ছে। পৌষের ঘাড়ে গলায় কখনো নাক ঘষছে, কখনো কিস করছে, কখনো বাইট দিচ্ছে। মোট কথা যেখানেই ধরছে সেখানেই সাপ ফেলে দিচ্ছে পার্বণ। পৌষকে এবার উল্টো দিকে ঘুরিয়ে নিজের কোলে বসায় পার্বণ। হাত উঠিয়ে রাখে ওর জামার চেইনে। পৌষ বাধা দিলেও ওর বাধার ধার ধারে না পার্বণ, ওকে নিজের মতো করে নিজের সাথে চেপে রাখে। চেইন ধরে একটানে খুলে ফেললেই উন্মুক্ত হয় ফর্সা পিঠ। অন্ধকার থাকলেও বাসের জানালার পর্দার ফাঁক গলে আসা সামান্য চাঁদের আলোয় পৌষের আকর্ষণীয় পিঠ স্পষ্ট দেখতে পায় পার্বণ। ওর চোখে স্পষ্ট নিষিদ্ধ চাওয়া। এত কাছে উন্মুক্ত নারী দেহ, ভেতরের পৌরুষটা শান্তি দিচ্ছে না। উত্তেজনা বেড়েই যাচ্ছে। ঢোক গিলে পার্বণের অ্যাডাম সাফলটাও উপর নিচ হয়। আস্তে আস্তে নিজের মুখ এগিয়ে নেয় পৌষের পিঠে। অন্তর্বাসে ঠিক উপরে থাকা একটা ছোট্ট তিল, যেটা এক গভীর প্রগাঢ় চুমু খায়। কিছুটা সময় নিয়ে চুমু খাইয়ে শেষ করে। পরপরই নিজের ভ্যাম্পায়ারের মতো দাঁতটা বসিয়ে দেয় সেথায়। এদিকে পোষ ব্যথায় জামা মুট করে চেপে ধরে। মুখ দিয়ে তার বের হয় ব্যথাতুর ধ্বনি। পার্বণ যে জায়গায় ধরছে ব্যথা বানিয়ে ছাড়ছে। না, সহ্য করা যায় না। বহু কষ্টে মুখ থেকে কয়েকটি আওয়াজ আওড়ায়, ব্যথা পাচ্ছি আমি কিন্তু। পিঠে অনবরত চুমু দিচ্ছে পার্বণ। সেভাবেই পৌষের কথার পিষ্টে বলে, পা একটু ব্যথা পেলে কিছু হয় না, আদর করলাম, প্রমাণ না রাখলে কিসের আদর। পার্বণের এহেন বেসামাল বেপরোয়া আদর সহ্য করতে পারছে না পোষ। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কিন্তু এসবও থামাতে পারে না পার্বণকে। সে উল্টো আরও বেশি উন্মাদ হচ্ছে।
আর এই উন্মাদনা থেকেই ঘটিয়ে ফেলে এক ভয়ানক কাজ। পৌষের পরিধেয় অন্তর্বাসটির হুক খুলে ফেলে। ব্যাস, পৌষ পুরো জমে যায় অস্ফুটে, শুধু বলে না। পার্বণ যেন তা শুনেও শুনল না, সে এবার উন্মুক্ত সেই জায়গাটায় নাক ঘষে। তারপর লম্বা শ্বাস টেনে মেয়েলি সুন্দর গন্ধটা ভেতরে পড়ে প্রথমে ছোট ছোট চুমু দেয়, পরে সময় নিয়ে গভীর চুমু খায়। সেখানেও দন্তপাটির লাল চিহ্ন বসিয়ে দেয়। ফর্সা শরীরে দাঁত বসানোয় সেখানে যে দাঁতের দাগ পড়েছে আর জায়গাটা লাল হয়ে গেছে, দেখতে বেশ লাগছে। কেন জানি এই সিলগুলো খুব সুন্দর লাগছে। বিশেষ করে পশুর দেহে পার্বণের করা চিহ্নগুলো একটু বেশি ফুটে উঠছে। সন্তুষ্ট দেখা গেলেও তৃপ্ত নয় পার্বণ। সে পশুকে কাছে চায়, আরও কাছে। যতটা কাছে থাকলে পশুকে উপলব্ধি করতে পারবে, যতটা কাছে থাকলে একজন আরেকজনের সর্তার খুব কাছে থাকবে, যেথায় ইঞ্চি পরিমাণ ফাঁকও থাকবে না তাদের দেহ দুয়ের মাঝে।